Afternoon to everyone. So today's topic is phrases and idioms. So this is very common topic where everyone gets confused, but it is the one of the most important part of our learning because some people gets confused in between idiom and phrases. So first of all, we'll know about what is idiom and what is phrase and what are the basic differences so that we can identify the basic differences both the terms have. Okay, so the definition is an idiom is an expression whose meaning cannot be understood from the literal definitions of its individual words. It carries a cultural or figurative meaning that must be learned as a whole unit. It means ইডিয়াম হচ্ছে একটা এমন একটা টার্ম সেটা আমরা নর্মালি এটা পড়ে এটার মিনিং বোঝা যায় না। এটা যখন কোনো সেন্টেন্সে আমরা কোনো কথার মাধ্যমে আমরা যখন ব্যবহার করি তখন সেটার মিনিংটা আমরা বুঝতে পারি। ইডিএম এর কোনো আলাদা করে কোনো মিনিং হয় না, ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং হয় না। সেটা আমি কোনো কোথাও যদি ব্যবহার করি কোনো রকম ভাবে কোনো সেন্টেন্সে বা কোনো প্যারাগ্রাফে, এসেতে বা কথা বলার মধ্যে ব্যবহার করি, একমাত্র তখনই it will get its meaning, or else it will not have any kind of meaning. Okay, then phrase. A phrase is a group of two or more grammatically linked words that function as a single unit within a sentence. Unlike a sentence, a phrase does not contain both a subject and a predicate, so it cannot express a complete thought on its own. এবার হচ্ছে ফ্রেজ। আমরা ফ্রেজ ক্লজ পড়েছিলাম যখন আমরা গ্রামার শুরু করেছিলাম। তো এখানে ফ্রেজের কথা শুধু বলা হচ্ছে। ফ্রেজ কথার অর্থ হচ্ছে দুই বা তার বেশি শব্দ বা ওয়ার্ড যখন একসঙ্গে একটা ইউনিট তৈরি করে। ফ্রেজ যখন একটা ইউনিট তৈরি করে। এবার ফ্রেজ বলা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ফ্রেজ থাকে। ঠিক আছে? একটা সেন্টেন্সে যেমন সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে, প্রেডিকেট থাকে, আমরা সবগুলো ফিগার পাই। ফ্রেজে সেরকম কিছু থাকে না। ফ্রেজ কমপ্লিটলি একটা ইউনিক ইউনিট মানে অ্যাজ এ ইউনিট ফ্রেজ কোনো রকম ভাবে মিনিং এক্সপ্রেস করতে পারে না। ফ্রেজেরও ইডিয়ামের মতো সাহায্য চাই। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে ফ্রেজ আর ইডিয়ামের বেসিক ডিফারেন্স যেখানে আছে সেটা হচ্ছে যে আমরা বুঝতে হবে কখন ফ্রেজ আর কখন ইডিয়াম আমরা ব্যবহার করব। এখানে কিছু ডিফারেন্স আমি এখানে লিখেছি। প্রথম ইডিয়াম, তারপরে ফ্রেজ। দেখো ফিগারেটিভ মিনিংটা হচ্ছে ফিগারেটিভ। ইডিয়াম হচ্ছে বেসিক্যালি একটা হিডেন মিনিং থাকে। ইডিয়ামের মধ্যে একটা একটা মানে আমরা বলি লুকানো একটা মিনিং থাকে তার মধ্যে। সেটা ডাইরেক্ট মিনিং আমরা বুঝি না। ঠিক আছে? আর ফ্রেজের মধ্যে লিটারাল মানে ডাইরেক্ট মিনিং থাকবে। যেটা বলা হয়েছে সেই মিনিংটাই। সেটার অন্য কোনো দোসরা কোনো মিনিং থাকে না। কিন্তু ইডিয়াম এর ক্ষেত্রে কি হচ্ছে একটা অন্য মিনিং থাকতে পারে। যদি আমি বলি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সাপোজ আমি খেয়েছি। যদি আমি এটা ইডিয়াম এর মধ্যে নেই তবে সেটার একটা ডিফারেন্ট মিনিং থাকে। আমরা সেই সুরটাকে ধরে আমরা মিনিংটা বের করতে পারি। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমি খেয়েছি দ্যাট মিনস আমি খেয়েছি। যদি এটাকে ফ্রেজ, যদিও আমি খেয়েছি এটা ফ্রেজ না, এটা একটা সেন্টেন্স। তারপরেও বলবো জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যে দুই বা তার বেশি শব্দ যখন একটা ডাইরেক্ট মিনিং প্রকাশ করে, যেটা ফ্রেজে মিন করা হচ্ছে সেটাই মিনিং থাকবে। কিন্তু ইডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে মিনিংটা দুই রকম হবে। ক্যান নট আন্ডারস্ট্যান্ড বাই রিডিং ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। এখানে যে কোনো কেউ এটা পড়েই ইডিয়ামের মিনিংটা বুঝতে পারবে না। সেটা অনেকটা ডিপলি চিন্তা করে বের করতে হবে মিনিংটা। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে ইজিলি আন্ডারস্টুড, একদম ইজিলি বোঝার মতো সেটা। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। রিজিড চেঞ্জিং ওয়ার্ডস ব্রেকস দ্য ইডিয়াম। এবার এটা হচ্ছে খুব স্ট্রিক্ট। ইডিয়ামের কাজটা যে খুব স্ট্রিক্ট। যদি কোনো রকম ভাবে ইডিয়ামের একটা শব্দ এদিক ওদিক হয় মিনিংটা পুরো নষ্ট হয়ে যায়। মিনিংটা কোনোভাবেই একরকম থাকে না, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে ফ্রেজের ক্ষেত্রে আমরা ওয়ার্ড গুলোকে আগে পরে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম রিজিডিটি বা কোনো রকম স্ট্রিক্টনেস নেই। গ্রামারের ক্ষেত্রে acts as a single figurative concept আর phrase acts as a specific part of speech. নর্মালি আমরা দেখি ইডিয়ামের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রোল কি হচ্ছে যে সিঙ্গেল একটা কনসেপ্ট শো করছে ইডিয়াম। আর ফ্রেজের ক্ষেত্রে একটা স্পেসিফিক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন ফ্রেজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ এইরকম। আমরা যখন যেটার পাশে বসছে ফ্রেজটা তার আকার ধারণ করে নিচ্ছে। যেমন জলের মতো যখন যেখানে থাকছে সেই আকার ধারণ করছে। ফ্রেজটাও ঠিক সেই রকম। যখন সে নাউনের পাশে বসছে বা নাউনের কাজ করছে তখন সে নাউন ফ্রেজ,
যখন সে ভার্বের কাজ করছে তখন সে ভার্ব ফ্রেজ সে সেই মতো হয়ে চেঞ্জ হচ্ছে, কিন্তু ইডিয়াম কোনোভাবেই চেঞ্জ হয় না। ইডিয়াম একরকমই থাকে, সেটার মিনিং ডিফারেন্ট হয়। এবার আমরা টিপিএসসি এক্সামে আমি বেসিক্যালি এখানে মেনশন করেছি এইরকম এক্সামের ক্ষেত্রে পারপাসটা কি, কেন আমরা ফ্রেজ এন্ড ইডিয়াম শিখবো বা কেন আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা পরীক্ষার ক্ষেত্রে। The primary purpose of using idiom and phrases in communication, especially in administrative exams like TPSC, is to enhance the precision, impact, and maturity of your writing and speech. They serve as a linguistic shortcuts that convey complex ideas with minimal words. আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ বা এমন কোনো অফিসিয়াল কাজ করব, চেষ্টা করব আমরা অফিসিয়াল লেটারগুলো আপনারা দেখবেন যে খুব লম্বা, খুব বড়, পেজ আফটার পেজেস থাকে না, খুব শর্ট, খুব প্রিসাইজ থাকে, খুব লিমিটেড থাকে। কেন? সেই কারণ হচ্ছে একটাই, যে আমরা যেন সেগুলো ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড আমরা ইজিলি যেটা কম্প্রিহেন্সিভ হয় সেটা আমাদের জন্য যেন টোটালি কম্প্রিহেন্সিভ হয়। তো তার জন্য আমরা ব্যবহার করি ফ্রেজ এন্ড ইডিয়মস। তো এখানে হচ্ছে যেটা বললাম, একটা রাইটিং বা স্পিচের ক্ষেত্রে ম্যাচুরিটি বলুন, ইম্প্যাক্ট হতে পারে। সেটা আমরা একটা কথা বলার মধ্যে যখন একটা লোক যখন খুব ইম্প্যাক্টফুল কথাবার্তা বলেন, তখন আমরা অটোমেটিক্যালি সেদিকে অ্যাট্রাক্টেড হই যে কথাটা কত সুন্দর করে বলছে। কথা কি বলা হচ্ছে সেটা পরে, কথাটা কিভাবে বলা হচ্ছে সেটা ম্যাটার করে সবার ক্ষেত্রে। ঠিক আছে, খুব কটু কথাও খুব সুন্দর করে বলা যায়, আবার খুব সুন্দর কথাও খুব রুডলি বলা হয়। তো আমরা কোন জায়গাটাতে মিন করবো, যখন আমরা এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ক্ষেত্রে যাব, তখন আমাদের বড় বড় কথাগুলো যেমন শর্টে আমরা মেসেজটা কনভে করতে পারি এবং সেটা যেন ইম্প্যাক্টফুল হয়, তার জন্য আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস ব্যবহার করে থাকি। এবার এখানে কিছু ইডিয়মস আমি শর্ট লিস্ট করেছি। অ্যাকচুয়ালি আমি সেটা বলবো না যে এই ইডিয়মস গুলোই শুধুমাত্র পড়লে ইম্পর্টেন্ট বা বাকি ইডিয়মস গুলো না, এটা না। তো ইডিয়ম আর ফ্রেজের কোনো রকম শেষ নেই, হিউজ লিস্ট। কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট নিয়েছি যেগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল আর খুব তাড়াতাড়ি আমরা মনে রাখতে পারি, এবং সেগুলো রিপিটেডলি পরীক্ষা আসে এবং সেগুলো আমরা ডেইলি ইউজ করি। এমন কোনো ফ্রেজ এন্ড ইডিয়মস আমাদের সাধারণত আমাদের পরীক্ষায় আসে না যেগুলো মানে বহুত বছর বহুত যুগে কেউ ইউজ করেনি, একসময় বানানো হয়েছিল, তারপরে আমরা এগুলো ভুলে গেছি, এরকম না। রেগুলার ইউজ যেগুলো অফিসিয়াল কাজ বলো বা আমাদের রেগুলার ডেইলি টু ডেইলি অ্যাক্টিভিটিসে যেগুলো কথাবার্তা, সেইগুলো থেকে কিছু ইডিয়মস আমি এখানে পিক করেছি। তো প্রথমটা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। দেখুন এইটার মধ্যে এই যে এখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে, এখানে সাডেনলি যদি আপনাদের সামনে আমি বলি বার্ন দ্য মিডনাইট অয়েল, এটার পার্টিকুলারলি কোনো রকম মিনিং আপনার বের করতে পারবে না। যদি বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি হবে, কথাটার মিনিংটা কি হচ্ছে যে রাত্রিবেলা তেল জ্বালানো হোক, মধ্যরাত্রে তেল জ্বালানো হোক। তো সেটার মিনিং তো আমরা এখানে মিন করছি না, আমরা সেটা অন্য একটা মিন করছি। যেটা আমি প্রথমে বলেছিলাম যে ফিগারেটিভ মিনিংটা ডিফারেন্ট হবে, যেটা বলা হচ্ছে সেটা মিনিং না, এটার পেছনে আরেকটা গূঢ় মিনিং আছে, সেটা আমরা বুঝতে হবে, ডিপ মিনিং আছে। তো সেটা হচ্ছে টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, মানে রাত্রি জেগে হার্ড ওয়ার্ক করা। তো এক্সাম্পল হচ্ছে টিপিএসসি অ্যাসপিরেন্টস মাস্ট বার্ন দ্য মিডনাইট অয়েল টু কভার দ্য ভাস্ট সিলেবাস। এটা আমাদের অবশ্যই আপনার পরীক্ষা দেবেন, তো সেটার ক্ষেত্রে আমরা যথেষ্ট রিলেভেন্ট। টিপিএসসি অ্যাসপিরেন্টস মাস্ট বার্ন দ্য মিডনাইট অয়েল টু কভার দ্য ভাস্ট সিলেবাস। এত বড় সিলেবাস শেষ করতে গেলে আমরা